সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি। কানাডার ইকোনমিকের অর্থনীতির একটি খবর দেই, যে সেটি হচ্ছে যে কানাডার ধনীদের আয় আরও বেড়েছে এবং গরিবদের আয় আরও কমেছে। তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। এটি স্ট্যাটিস্টিক্স কানাডার একটি রিপোর্টের বরাত দিয়ে কানাডার মিডিয়াগুলি আজকের এই খবরটি খুব গুরুত্বের সাথে প্রকাশ করেছে। আপনারা হয়তো খবরটা দেখছেন, যে গ্লোবাল নিউজের একটি খবর, এবং যেটা হচ্ছে যে আজ 16 জুলাই তারা এই রিপোর্টে দিয়েছে স্ট্যাটিস্টিক্স কানাডার বরাত দিয়ে। তো আমরাও অনেক খবর আপনাদের দেখিয়ে থাকি স্ট্যাটিস্টিক্স কানাডার বরাত দিয়ে। মনে রাখবেন, স্ট্যাটিস্টিক্স কানাডা হচ্ছে কানাডার গভর্নমেন্টের একটি প্রতিষ্ঠান। যেমন বাংলাদেশে থাকে পরিসংখ্যান বিভাগ, ঠিক এইভাবে স্ট্যাটিস্টিক্স কানাডা অধিকাংশ ক্ষেত্রেই, আবারও বলি যে অধিকাংশ ক্ষেত্রেই খুব সততার সাথে সেই নিউজগুলো দিয়ে থাকে, এবং এই নিউজগুলির মধ্যে কোনো গভর্নমেন্টের বায়াসনেস থাকে না, যেটা আমরা বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য জায়গাগুলিতে দেখি। তো যেটা হচ্ছে যে ভীতিকর খবর, যে সেটা হচ্ছে যে কানাডার অর্থনীতিতে 2025-25-এর প্রথম কোয়ার্টারে, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসে ধনীদের এবং গরিবদের আয়ের ফারাকটা সেটা রেকর্ড পরিমাণে উচ্চতায় পৌঁছেছে। অর্থাৎ ধনীদের আয় এবং গরিবদের আয় এটা রেকর্ড পরিমাণ উচ্চতায় পৌঁছেছে। তো স্ট্যাটিস্টিক্স কানাডা সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, আয়ের শীর্ষ 40% এবং আয়ের শীর্ষ নিম্ন শতাংশ পরিবারের ব্যবধান এখন 49%। অর্থাৎ উচ্চ আয়ের যে 40% তারা যে আয় করে, এবং নিম্ন আয়ের যে 40% আয় করে, তাদের মধ্যে যে আয়ের তফাৎ, সেই আয়ের তফাৎটা 49% বেশি কম। যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে, যে বাংলাদেশে তো আয় ব্যয়ের অনেক বৈষম্য, কিন্তু 49% এটি কোনো ব্যাপার না। 49% হচ্ছে কানাডার জন্য ব্যাপার, কারণ কানাডা ধরতে পারেন একটি সোশ্যালিস্ট দেশই ধরতে পারেন। যেটা হচ্ছে যে পুরো মানে ওই সেন্সে সোশ্যালিস্ট না, এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্পও বলে ফেলেছিলেন যে এটি একটি সোশ্যালিস্ট দেশ। অর্থাৎ কানাডা মুক্তবাজার অর্থনীতি, সব কিছুই ঠিক আছে, কিন্তু তারপরেও তারা যে ট্যাক্সের পলিসি, সেই ট্যাক্সের পলিসির কারণে সোশ্যালিস্ট দেশ হিসাবেই কানাডাকে বলা যায়। কারণ যার যত আয় তার তত ট্যাক্স দিতে হয়, কিন্তু এই ধরনের ট্যাক্স দেওয়ার পরেও কানাডার নিম্ন দিকের 40% এবং উচ্চ পর্যায়ের 40% আয়ের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 49%। তো কোভিডের পরের এই বৈষম্য কিন্তু প্রতিদিনই বাড়ছে, অর্থাৎ প্রতি বছর প্রতিদিনই বাড়ছে। এবং এই বছর ধনীরা যে আয় বৃদ্ধি করেছে, সেই আয়টা বিনিয়োগ থেকে বৃদ্ধি করেছে। বিনিয়োগ থেকে কিভাবে বৃদ্ধি করেছে সেই জায়গাটাতে একটু পরে আসছি। যে সেই একটা টিপসও হয়তো থাকবে। এবং যেটা হচ্ছে যে আয়ের সবচেয়ে নিচের 20% পরিবার, অর্থাৎ নিচের দিকের যারা আয় করে, তাদের পরিবার মাত্র 3.2% তাদের আয় বাড়াতে পেরেছে, কিন্তু তাদের গড় মজুরি আবার কমে গিয়েছে 0.2%। অন্যদিকে যারা ধনী আছে, তাদের 20%-এর আয় বেড়েছে 7.7%। খেয়াল করবেন যে উপরের দিকের যারা ধনী, তাদের আয় কানাডাতে বেড়েছে 7.7 ভাগ। অন্যদিকে যারা নিচের দিকের গরিব 40%, তাদের আয় বেড়েছে মাত্র 3.2 ভাগ। 2 ভাগ। তো এটা হচ্ছে অবস্থা। তো যেটা স্ট্যাটিস্টিক্স কানাডা জানিয়েছে, তাদের এই আয়টা এসেছে মূলত বিনিয়োগ থেকে। তো বিনিয়োগটা কি, বিনিয়োগটা কিভাবে সম্ভব, একটু বলি। যে কানাডাতে যারা থাকেন তারা জানেন যে কানাডাতে আপনার যে কোনো জায়গায় গেইন ট্যাক্স রয়েছে। আপনি একটা কোনো পণ্য কিনলে পরে সেই পণ্য যদি বিক্রি করেন, সেটা বাড়ি বলেন যাই বলেন না কেন, ওই প্রফিটের উপর একটি বড় অঙ্কের গেইন ট্যাক্স দিতে হয়। সেটা পৃথিবীর সব দেশেই, বাংলাদেশে হয়তো দিতে হয়, কিন্তু এই গেইন ট্যাক্সের পরিমাণটা অনেক বেশি। এটা গেল 1 নম্বর। তো যারা তারা বিনিয়োগ থেকে লাভ করেছে, হয়তো এমনও হতে পারে যে আমি জানি না, যে কোভিড পূর্ববর্তী সময়ে বা তারও আগে, আজ থেকে 10 বছর আগে কানাডার বাড়িঘর দুয়ারের দাম অনেক কম ছিল। এবং হয়তো সেই বাড়িঘর দুয়ার যারা কিনেছিল, এখন তারা প্রায় 100%-এর উপরে প্রফিট করেছে। সেটা সেই বিনিয়োগ থেকে তাদের প্রফিটটা হয়তো হয়েছে
দ্বিতীয়ত হয়েছে যে স্টক মার্কেটে যারা বিনিয়োগ করেছে, স্টক মার্কেটে আপনারা জানেন যে ট্যাক্স ফ্রি অ্যাকাউন্ট বলে একটা কথা আছে। আপনি প্রতি বছর বছর আপনার কিছু হিসাব আছে, এই হিসাবটা জানেন অনেকেই, সেটা এখন আর বললাম না। প্রতি বছরই কিন্তু গভর্নমেন্ট বলবে যে তুমি ট্যাক্স ফ্রিভাবে এই বছর তুমি $10,000 বিনিয়োগ করতে পারবে। অর্থাৎ ওই ডলারটা যদি আপনি কোনো ব্যবসায় বা কোনো স্টক মার্কেটে বিনিয়োগ, কিছু কিছু জায়গা আছে বিশেষ করে স্টক মার্কেটে যদি যারা বিনিয়োগ করে, ওই প্রফিটটা আপনার গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হয় না। হয়তো এমনও হতে পারে যে গত কয়েক বছরে কিন্তু কানাডা, ইউএস স্টক মার্কেট অনেক বেড়ে গিয়েছে এবং অল টাইম হাইও গিয়েছে কিছুদিন আগে। হয়তো সেই সময় যারা ইনভেস্ট করেছে তখন তারা ধনী হয়েছে, যেহেতু বিনিয়োগের কথা বলা আছে আর বলা হয় না যে কোন জায়গা থেকে এই ডলারটা আসছে। তো সেই ক্ষেত্রে হয়তো স্টক মার্কেট থেকেও মানুষ ইনকাম করেছে। আর নিম্নবিত্তরা কেন পারে না? নিম্নবিত্তরা অর্থাৎ নিম্ন আয়ের যে 40% তারা কেন পারে না? খুব স্বাভাবিক, তাদের ইনকাম খুব কম, যার ফলে তাদের হয় নাই এবং তারা সেই ইনকামটা করতে পারে নাই। অর্থাৎ আবারও স্টক মার্কেটের কথা আসে, যেমন গত 2-3 বছরে যারা বড় বড় স্টকগুলিতে বিনিয়োগ করেছে, বিশেষ করে টেসলা দিয়ে অনেকে ডাবলও ইনকাম কিন্তু করে নিয়েছিল। তো এই হচ্ছে অবস্থা। অতএব বৈষম্য বাড়ছে ধনী এবং দরিদ্রের মধ্যে। তো এই বৈষম্যটা ভালো না খারাপ সেটা এই ধরনের একটি ইকোনমিতে বলা যায় না, কারণ তার যোগ্যতা আছে বলেই সে ধনী হয়েছে। সে হয়তো বুদ্ধি করে বিনিয়োগ করতে পেরেছে বলেই সে ধনী হয়েছে। তবে হ্যাঁ, এখানে কাউকে কখনো টাকা পয়সা অর্থাৎ চুরি করে বা এইগুলি করে কখনোই ধনী হওয়া যায় না বা ইনকাম বাড়ানো যায় না, সেটা কানাডায় পসিবল না। তো বিনিয়োগের এটা আরেকটি দিক হয়তো থেকে যায় যে কানাডায় বিনিয়োগ বান্ধব একটি দেশ, এবং সেই বিনিয়োগ বান্ধব দেশের হয়তো আপনিও দেখতে পারেন বিনিয়োগের ব্যাপারটা। তবে খুব সাবধানে দেখতে হবে বিনিয়োগের ব্যাপারটা, যে কোথায় কি ইনভেস্ট করবেন। যদি আপনার কোনো বাড়তি টাকা টাকা থাকে এবং ট্যাক্স ফ্রি টাকাগুলি, যেগুলি গভর্নমেন্ট বলে দেয় যে এই টাকার ট্যাক্স নাই, সেগুলো নিয়ে বিনিয়োগের দিকে দেখতে পারেন। হয়তো প্রফিট আসতে পারে। যেহেতু আবার স্টক মার্কেটের কথা বলেই ফেললাম, তো বুঝে শুনে অবশ্যই ইনভেস্ট করতে হবে। কারো কথায় কিন্তু নাচবেন না। এখানে অনেক কোম্পানি কিন্তু দেউলিয়া হয়ে যায়, কয়েকদিনের মধ্যে দেউলিয়া হয়ে যায়। কতক্ষণে দেউলিয়া হয়ে গেছে আপনি বুঝতেও পারবেন না, অর্থাৎ আপনার সে সব টাকাই কিন্তু শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা। ধনীদের ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে, এটা স্বাভাবিক নিয়ম। তবে একটা মাথায় মনে রাখবেন যে যে যত বুদ্ধিমান সে তত ধনী, যে যত অ্যাক্টিভ সে তত ধনী। ধন্যবাদ।